করোনায় গোটা বিশ্ব স্থবির, তাই স্বাস্থ্যবিধি মেনে জীবন চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর। এসএসএফ এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। করোনা সংক্রমণ রোধে রেড জোনে 30 জুন পর্যন্ত সাধারণ ছুটি। স্বাস্থ্য অধিদপ্তর এলাকা নির্ধারণ করার পরই পদক্ষেপ, বললেন উত্তরের মেয়র। শততম দিনে দেশে করোনা শনাক্ত 90,000 ছাড়ালো, একদিনে 38 জন সহ মোট মৃতের সংখ্যা 1,209 জন। অর্থনৈতিক উন্নয়নের চেয়ে বাজেটে মানুষের জীবনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বললেন অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাস। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির রাতের সংবাদে। এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। পরিবর্তিত বিশ্বে অপরাধের ধরন পাল্টেছে, তাই এসএসএফ সদস্যদের আরও আধুনিক ও দক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনায় সারা পৃথিবী স্থবির, তাই স্বাস্থ্যবিধি মেনে জীবন চালাতে হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসএফ এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপোর্ট রাকিব হাসানের। আর আমাদের এসএসএফ এর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা দিয়েছিল উপরে। করোনার সংক্রমণের মধ্যেও ডিজিটালের কল্যাণে এই ধরনের অনুষ্ঠানে যোগ দেয়া ইতিবাচক হলেও অনেকেই প্রযুক্তির এই সুযোগের অপব্যবহার করছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব এগিয়ে যাচ্ছে, ক্রাইমের ধরনটা বদলে যাচ্ছে। হয়তো আগে এক ধরনের হতো, এখন অন্যভাবে হয়। কাজে প্রতিনিয়ত কিন্তু আমরা এটা দেখতে পাই যে যত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেই প্রযুক্তি যখন ভালো কাজে ব্যবহার হয়, আবার মন্দ কাজেও ব্যবহার হয়। সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের ভয়ে আজ পুরো বিশ্ব স্থবির, এমনটা জানিয়ে এ থেকে পরিত্রাণ পেতে দেশের মানুষকে আস্থা ও বিশ্বাস রাখার পরামর্শ দেন তিনি। আজকে এই একটা ভাইরাস যাকে দেখা যাচ্ছে না, অদৃশ্য একটা শক্তি, জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা। সেই অদৃশ্য শক্তির ভয়ে আজকে সারা বিশ্ব স্থবির। আমি বারবার মানুষের মাঝে যাই এই কারণে, আজকে ডিজিটাল পদ্ধতি আছে বলে আমি যেতে পারছি, কথা বলতে পারছি। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস, আস্থাটা ধরে রাখতে হবে, কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো কারণে হতে পারে। সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের মারা গেছে কামরান, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। দীর্ঘদিন কাজ করেছি এবং সেও কিন্তু জীবনে বেঁচেছে বারবার। তারপর 2বার গ্রেনেড হামলা হয়েছে। একবার গ্রেনেড হামলা আমাদের ইব্রাহিম নামে একজন পার্টির অফিস সেক্রেটারি, সে মারা গেল। কামরান একবার বেঁচে গেল, তার ওই বেঁচে যাওয়াটা ছিল খুব মিরাকেল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে বিকেলে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূল সহ দেশ জুড়ে সবুজায়ন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার কৃষি সহ প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনার সম্ভাব্য বৈশ্বিক খাদ্য ঘাটতি পূরণে কৃষির উৎপাদন বাড়াতে হবে। এ সময় মুজিব বর্ষে দেশবাসী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রত্যেককে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের বিশাল সুন্দরবন, সেই সুন্দরবনকে যেমন রক্ষা করা, পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সমগ্র বাংলাদেশব্যাপী যদি আমরা সবুজ বেষ্টনী করতে পারি, তাহলে সেটাই আমাদের এই ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে। আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের এই দেশকে রক্ষা করি, দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া
কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না। মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেড জোনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা বেসরকারি দপ্তর এবং এই দুই এলাকার বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 16 জুন থেকে 30 জুন পর্যন্ত আগের মতোই গণপরিবহন ও সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে চলবে। এই সময় সাপ্তাহিক ছুটিও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। সবুজ অঞ্চলে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। এদিকে আগামী 6 আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রেড জোন চিহ্নিত হওয়া এলাকাগুলোর সাধারণ মানুষের মধ্যে সতর্কতা বাড়েনি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই কর্মস্থলে ছুটছেন অনেকেই। উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানালেন, স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট এলাকা নির্ধারণের পরই নেওয়া হবে পদক্ষেপ। আরও জানাচ্ছেন এস.এম. আরিফ। করোনা ভাইরাসের সংক্রমণের হার বিবেচনা করে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 45টি এলাকা। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 17টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে এলাকা রয়েছে 28টি। তবে রাজধানী ঘুরে দেখা যায়, যাদের জন্য এত আয়োজন সেই সাধারণ মানুষের মাঝে এখনও বাড়েনি সতর্কতা। ভিড়টা আমরা চেষ্টা করতেছি ভিড়টা কিভাবে কমানো যায়। ভিতরে আমরা কিন্তু অ্যালাউ করি না কাউকে। আমার মাস্ক নাই বলতে না, এই যে আমার মাস্ক। মানুষের একটু অসুবিধার কারণে একটু রিল্যাক্স করে তারা। রেড জোন ঘোষণা যেহেতু করছে, এটাকে বাস্তবায়ন করাটা 100% ঠিক হবে। এতদিনে মানুষ অভ্যস্ত হয়ে গেছে এটার সাথে, আর ঘরে এতদিন এইভাবে থাকা সম্ভব না। রেড জোন তো অবশ্যই আরো সিরিয়াস হওয়া উচিত। এলাকার মানুষ যদি আপনার সচেতন না হয়, রেড জোন, গ্রিন জোন কোনো জোনই কার্যকরী কোনো আপনার ফলাফল আসবে না। অধিক সংক্রমণের এলাকাগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী কাজ করবে সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের যে মাইক্রোজোনিং করে আমাদেরকে যেটা দিবে, সেইটা করার পরে তারপরে আমরা ওইটা নিয়ে আলোচনা করে তারপরে আমরা একটু আমাদের প্রিপারেশনটা শেষ হলে তারপরে উইদিন 48 আওয়ার্স আমরা ওটা এক্সিকিউশনে যাব। রেড জোন চিহ্নিত হওয়া এলাকাগুলোর সীমানা সুনির্দিষ্ট করে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমি বলেছি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমাকে যত দ্রুত আমাকে ডিমার্কেশন করে দিতে হবে। আমি আবার বলছি, আমাকে যদি সম্ভব হয় কোন বাড়িতে, সম্ভব না হলে কোন লেনে, তারপর হচ্ছে কোন মহল্লায়, কোন ওয়ার্ডে, এটি কিন্তু আমাকে ডিমার্কেশন করে দিতেই কিন্তু হবে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 3099 জন। একই সময়ে মারা গেছে 38 জন। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে 90,619 জনের, আর মৃত্যু হয়েছে 1209 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং আরও জানানো হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছে 15,297 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন 34,027 জন। আরও তথ্য আমিনুল মজলিসের। দেশে ১৭তম দিনে করোনা ভাইরাসের সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা ৯০,০০০ ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেয়া হলো সর্বশেষ তথ্য। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,০৯৯ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৯০,৬১৯ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত ১,২০৯ জন। তবে ২৪ ঘন্টার ব্যবধানে সুস্থ হয়েছেন ১৫,০০০-এর বেশি মানুষ। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছেন এবং এই তথ্য আমাদেরকে আইডিসিআর সরবরাহ করেছে যে এ পর্যন্ত সুস্থ ৩৪,০২৭ জন। বরাবরের মতোই করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব আরোপ করা হয় রোজকার এই ব্রিফিংয়ে। সকলেই নিজেকে সুরক্ষিত রাখি এবং নিজের সুরক্ষার পাশাপাশি আমার পাশের ব্যক্তিও যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও আমরা দৃষ্টি রাখি। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা।
জাতীয় সংসদে চলতি 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। সকাল 10:30টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হয়। এরপর সম্পূরক বাজেট পাশ হয়। সম্পূরক বাজেটে আলোচনায় অর্থমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের চেয়ে দেশের মানুষের জীবনকে এবার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরুর কথা থাকলেও সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনা এবং রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করার কারণে সেটা হয়ে ওঠেনি। আজ একদিনের জন্য আলোচনা ও সম্পূরক বাজেট পাশ হয়। যে আমরা এই বাজেটটি একটা এক্সপানশনারি পার্সপেক্টিভ থেকে আমরা তৈরি করেছি। যদি বাজেট যদি কোনো আমরা তৈরি না করি তাহলে অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে তোলার কোনো ব্যবস্থা নেই। তো আমরা বাজেট তৈরি করেছি দেশের মানুষকে সামনে রেখে। এইবার আমাদের সকল বাজেটের প্রাধিকার পাচ্ছে দেশের মানুষকে বাঁচাতে হবে। তাদেরকে এই সংক্রমণ, এই করোনা ভাইরাস থেকে তাদেরকে যতটা আমাদের চেষ্টা থাকবে তাদের রক্ষা করা। এর সাথে সময় হচ্ছে বিরতিতে যাবার, একটু পরেই ফিরে আসছি। করোনার সংক্রমণ রোধে অধিকাংশ ক্ষেত্রে সরকার ব্যর্থ। টিআইবির প্রতিবেদন, 7টি সুযোগ বিবেচিত। টিআইবি রিপোর্ট এক বেশি উদ্দেশ্য প্রণোদিত, মন্তব্য হাসান মাহমুদের। ইস্পাত কঠিন ঐক্যের প্রাচীর গড়ে করোনা জয় সম্ভব বললেন কাদের। স্বাগত বিরতির পর আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। আর শুরুতেই থাকছে করোনায় করণীয়। মহামারী করোনার লাগাম টানতে যখন মরিয়া পুরো বিশ্ব, তখন হোমিওপ্যাথি চিকিৎসায় অভাবনীয় সাফল্যের দাবি করছেন হোমিও চিকিৎসকরা। আর্সেনিক অ্যালবো 30 এর মধ্যে অন্যতম। মাসে 3 দিন এই ঔষধ সেবনে শরীরে বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলে নিমিষেই ধ্বংস হবে করোনা ভাইরাস, এমনটাই দাবি তাদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মহামারী করোনার সংক্রমণে পর্যুদস্ত গোটা বিশ্ব। ভাইরাসটির প্রতিকার ও প্রতিরোধে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ওষুধের তালিকায় একের পর এক যোগ হচ্ছে নতুন নতুন নাম। এখন পর্যন্ত কার্যকরী কোনো ঔষধ আবিষ্কারে সফল হয়নি কেউ। পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে নানা ওষুধ। তবে এরই মধ্যে করোনা প্রতিরোধে হোমিওপ্যাথি চিকিৎসায় আশার আলো দেখাচ্ছেন হোমিও চিকিৎসকরা। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি হলো হোমিওপ্যাথি। কাজে এইটা 1 ডোজ 2 ডোজ এর বেশি দেওয়া লাগে না রোগীর ক্ষেত্রে, এবং রেজাল্টটা পাইতেও খুব সময় লাগে না, 1-2 দিনের মধ্যে একটা রেজাল্ট পাওয়া যায়। কাজে এই সুযোগটা আমরা কেন হাতছাড়া করতেছি? দেশ বিদেশে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবো 30 নিয়ে। করোনা প্রশমনে ওষুধটি ব্যাপক কার্যকর বলে দাবি চিকিৎসকদের। জীবনী শক্তি যখন দুর্বল হয়ে যায় তখন জীবনী শক্তিটাকে চাঙ্গা করতে পারলেই রোগটা দূর হয়ে যায়। 1 নম্বর মনে করেন অ্যাংজাইটি, উদ্বেগ, দুশ্চিন্তা। এই উদ্বেগ দুশ্চিন্তার ওষুধটা হোমিওপ্যাথিতে প্রচুর। এর মধ্যে প্রথম ওষুধটা হলো আর্সেনিক। এছাড়াও আছে ফসফরাস, তারপর আছে লেকেসিস, পরে আছে বেলাডোনা, ব্রায়োনিয়া, জেলস, রাস্টক্স, এরকম অনেক মেডিসিন। এ পর্যন্ত দেশের 1.5 লাখ মানুষকে আর্সেনিক অ্যালবো সেবন করিয়ে সফল হয়েছে বলে দাবি হোমিও সংশ্লিষ্টদের। সেবনকারীরাও স্বীকার করছেন এর উপকারের কথা। 28 তারিখে মুক্ত মেডিকেলে পরীক্ষা করানোর পরে আমাকে বলা হলো 31 তারিখে আমার মেসেজ আসছে যে আমি করোনা পজিটিভ। উনি আমাকে আমার জন্য ওষুধ দিয়েছেন, সেই ওষুধ খাচ্ছি আর কি। খাওয়ার পরে মোটামুটি ভালোই আছে ইনশাল্লাহ। তারপরে আবার আমি এটার পরীক্ষা করানো হয়েছে আমাকে, ঠিক আছে। 3 তারিখে আবার আমি পরীক্ষা করাই, ওইটার রিপোর্টে আমার নেগেটিভ রিপোর্ট আসছে আর কি। এই ওষুধ খাওয়ার আগে থেকেই আমার শ্বশুর পজিটিভ, উনি এসআইটিএল হসপিটালে অ্যাডমিটেড আছেন। আর সাথে আমার ওয়াইফ, আমার আরেক ভাস্তি, এরাও পজিটিভ। তো ওনারাও এই হোমিও ওষুধ খাইতেছেন এবং এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। আমি নিজে আর্সেনিকা হোমিওটা খেয়ে নিজে নেগেটিভ আছি, আমার আরেক ভাই সেও নেগেটিভ আছেন। তবে দেশে হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও এগিয়ে নিতে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান। আমরা ইতিমধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে আমাদের এই করোনার সেবার জন্যে মিরপুরে আমাদের যে একটি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, সেই কলেজটিকে করোনা হসপিটাল ঘোষণা করা হোক।
করোনা চিকিৎসা হচ্ছে এমন হাসপাতালগুলোতে একটি হোমিও ওয়ার্ড খোলার দাবি তার। বাংলাদেশে যতগুলি কোভিড হসপিটাল আছে সেখানে যদি একটি করে ওয়ার্ড হোমিওপ্যাথি চিকিৎসকদের দেওয়া হয় তাহলে আমরা আমাদের এই সেবা কার্য করে আমার বিশ্বাস যে আমরা করোনার রোগীদের আমরা সুস্থতায় ফিরিয়ে আনতে পারব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে অধিকাংশ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে বলে গবেষণা প্রতিবেদনে তুলে ধরছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 7টি সূচক বিবেচনায় নিয়ে এই গবেষণা চালানো হয়েছে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখায়রুজ্জামান। করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে ৭৪.৫০% দক্ষ জনবল এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি উপকরণের ৫৯.৬০% ঘাটতি রয়েছে। সুশাসনের যে সূচকগুলো, যে 7টি সূচক কে কেন্দ্র করে আমরা বিশ্লেষণ করেছি আমাদের প্রাপ্ত তথ্য, সেটির প্রতিটির ক্ষেত্রেই যার মধ্যে রয়েছে আইনি শাসন, দ্রুত সাড়াদান, রেসপন্স যেটাকে বলা হয় কুইক রেসপন্স, সক্ষমতা, কার্যকরতা, ক্যাপাসিটি এবং ইফেক্টিভনেস, অংশগ্রহণ, সমন্বয়, জবাবদিহিতা, স্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতি, এই 7টি প্রতিটি সূচকের ক্ষেত্রেই বা প্রতিটি মাপকাঠিতেই আমরা দেখেছি ঘাটতি ছিল এবং উল্লেখযোগ্য ঘাটতি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে বিব্রতকর ঘাটতি ছিল, এখনো রয়েছে, যেটি আমাদেরকে উদ্বিগ্ন করে এবং এটি চিহ্নিত। করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইস্পাত কঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে করোনা জয় করা সম্ভব। আর তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, টিআইবির রিপোর্ট এক পেশে এবং উদ্দেশ্য প্রণোদিত। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সরকারি বাসভবনে যথারীতি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সাহসী ও বীরের জাতি, প্রতিকূলতা অতিক্রম করে আসুন আমরা উদ্বেগের মরুভূমিতে আশার ফুল ফোটাই। করোনা মোকাবেলায় ঐক্য আর সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। প্রবল মনের শক্তি, দায়িত্ববোধ এবং স্বাস্থ্যবিধি মেনে আল্লাহর উপর ভরসা রেখে নিজ নিজ ঘরকে সচেতনতা দুর্গ করে আমরা গড়ে তুলি। এদিকে সচিবালয়ে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্ট প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তাদের অনেকগুলো রিপোর্ট, আমি সবগুলো বলবো না, অনেকগুলো রিপোর্ট এক শেষে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সিলেট নগরের মানিকপীর টিলায় মা বাবার কবরের পাশে শায়িত হলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরুদ্দিন আহমদ কামরান। দুদফা জানাজা শেষে দুপুর 2:15টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে বাদজোহর নিজ এলাকা ছড়ারপাড় জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় হজরত মানিকপীর রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন এলাকায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এর আগে গতরাত 2:45টার দিকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 5ই জুন কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এর সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরো একবার। করোনায় গোটা বিশ্ব স্থবির, তাই স্বাস্থ্যবিধি মেনে জীবন চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর। SSF এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। করোনা সংক্রমণ রোধে রেড জোনে 30 জুন পর্যন্ত সাধারণ ছুটি, স্বাস্থ্য অধিদপ্তর এলাকায় নির্ধারণ করার পরই পদক্ষেপ, বললেন উত্তরের মেয়র। ১৭তম দিনে দেশে করোনা শনাক্ত ৯০,০০০ ছাড়ালো, একদিনে ৩৮ জন সহ মোট মৃতের সংখ্যা ১,৩০৯ জন। অর্থনৈতিক উন্নয়নের চেয়ে বাজেটে মানুষের জীবনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বললেন অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাস। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর ব্রিটেনে স্বল্প পরিসরে খুলে দেওয়া হলো দোকানপাট, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বরিস জনসনের। করোনার পর মাঠে ফেরে স্প্যানিশ লা লিগায়, এইবারকে ৩-২ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।